একটা রেজিমকে চিনতে হইলে সেই রেজিম কারা চালাইতেছে, কে কে ক্ষমতার ড্রাইভিং সিটে আছে, কে কোন জায়গায় বসেছে সেটা দেখা লাগবে। তাইলে বুঝবেন যে রেজিম আসলে কে, সে কার প্রতিচ্ছবি, আর সে কি ডেলিভার করবে। একটা সরকারের প্রকৃতি বোঝার জন্য তার ঘোষিত নীতি না, বরং তার নিয়োগ কাঠামোটা, অ্যাপয়েন্টমেন্ট স্ট্রাকচারটা বিশ্লেষণ করা প্রয়োজন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোন ধরনের ব্যক্তি, কোন ধরনের নেটওয়ার্ক বসানো হইতেছে সেটা নির্ধারণ করে দেয় ক্ষমতার প্রকৃত ধারক কারা, এবং সেই সরকার কি ধরনের নীতি এবং আচরণ প্রদর্শন করবে। ইংরেজিতে একটা কথা আছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? পার্সোনাল ইজ পলিসি, অর্থাৎ কে কোথায় বসতেছে সেটাই বলে দেয় কোন ধরনের রাষ্ট্র চলবে। এটাতে বলা হয় কম্পোজিশন অফ পাওয়ার, মানে ক্ষমতার গঠন। রাজনৈতিক বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো এলিট কম্পোজিশন অ্যানালাইসিস, মানে মন্ত্রিসভায় কারা, প্রশাসনে কারা, নিরাপত্তায় কারা, বিচার বিভাগে কারা, এইগুলো দেখা, মানুষ দেখা, এই সব মিলাই তৈরি হয় কম্পোজিশন অফ পাওয়ার। তো একটা রেজিমকে বিশ্লেষণ করতে হলে তার ঘোষিত আদর্শ থেকে সরে এসে বাস্তব ক্ষমতার বিন্যাসকে দেখতে হয়। তাহলে বিএনপি কোন কম্পোজিশনে সরকারটা গঠন করছে, তাহলে বিএনপির এই কম্পোজিশন অফ পাওয়ার আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমি ডাক্তার খলিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলাদেশের ফরেন পলিসি আমেরিকার সাথে বরাবর হয়েছে। আজকের একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট অ্যানালাইসিস করব, খুবই গুরুত্বপূর্ণ। তাইলে বুঝবেন যে আমি যে হাইপোথিসিস দিছিলাম সেটা হইতেছে যে হাসিনা আমলে ইন্ডিয়া ছিল ড্রাইভিং সিটে, টাকা দিয়েছিল আমেরিকা, আর তারেক রেজিমে ড্রাইভিং সিটে আমেরিকা, টাকা দিয়ে আছে ইন্ডিয়া। আসেন এটা দেখি। আজকে আমরা অ্যানালাইসিস করব মেজর হাফিজ রেনিয়া। তিনি কেন স্পিকার হইলেন, কেন মেজর হাফিজ কে হইলেন, এইটার আগে আমরা জানি নি মেজর হাফিজ কে। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে মেজর হাফিজ 2024-এ হাসিনা পলানোর পরে প্রকাশ্যে আমার নাম নিয়ে কইছিলেন যে আমার এই উপদেশটা যেন বানানো হয়, আর অনেকের নাম বলছিলেন আর কি। তো ওইখানে যে উনি যাদের নাম বলছিলেন বোঝা যায় যে তাদের সম্পর্কে ওনার উচ্চ ধারণা আছে, ওনাকে ধন্যবাদ। শুনেন আগে কি বলছিলেন। যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। শুনেছেন, আল্লাহ বাঁচাইছে, প্রফেসর ইউনূসের উপদেষ্টারা নাই হয়ে গেছেন, দেখছেন না জনপরিষদ থেকে। বিশেষ করে একটা প্রস্তাবিত নির্বাচনের পুরা দায় প্রফেসর ইউনূসের সরকারের সবাইরে চিরকাল বহন করতে হবে। নিজেরাও বুঝে না রাজনীতি, কারো কথা শুনেও নাই। যাই হোক, পুরানা ফেদলা আর না পারি, উনারা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভূমিকা রাখতে পারবেন না যদি না কোনো দলে জয়েন করেন। কোনো দলে জয়েন করলেও খুব একটা ভালো গুরুত্ব পাইবেন বলে আমার মনে হয় না। ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে উনাদের আখেরি বিদায় হয়ে গেছে। কেউ যদি মনে রাখে বা স্মরণ করে, তাহলে তাদের সীমাহীন অপদার্থতার জন্য আর বিপ্লবটাকে বেহাত করার জন্য তাদেরকে স্মরণ করবে আর গালায় বেশা রাখবে। যাই হোক, হাফিজ ভাইয়ের কথা অনুসারে উপদেষ্টা উপদেষ্টা হইলে আজ আমারও অন্তরালে চলে যেতে হইতো। তাই বললাম, আল্লাহ বাঁচাইছে আর কি। মেজর হাফিজ সেদিন এত মমতা নিয়ে, স্নেহ নিয়ে কথা বলছিলেন আমার নাম নিয়ে, তারপরে উনারে নিয়ে এই এপিসোড করতে যে নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমি আমার দর্শকের কাছে যে দায় সেটাকে তো উপেক্ষা করতে পারি না। হাফিজ ভাই আমারে ক্ষমা করবেন, আপনি একজন অতি সজ্জন রাজনীতিবিদ, একজন ফাইনেস্ট সমরবিদ এবং সামরিক কমান্ডার। আমার ডিপ রেসপেক্ট আছে ব্যক্তিগতভাবে আপনার প্রতি। কিন্তু আজকে আমি যে প্রশ্নগুলো তুলবো সেই প্রশ্নগুলোর উত্তর জানা জাতির জন্য অত্যন্ত জরুরি, এবং আমার মনে একটা গভীর শঙ্কা কাজ করতেছে আপনার নিয়ে, বিশেষ করে আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হওয়ার পরে। সেই শঙ্কা দেশবাসীকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্য। কারণ হাফিজ ভাই, আপনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের একজন অন্যতম প্রধান চরিত্র, ইংরেজিতে বলা যায় লিভিং এনিগমা। সেই কারণে আপনাকে কেন স্পিকার বানানো হইলো, এই নিয়োগ কি বার্তা দেয়, সেটা আমাদের অবশ্যই পর্যালোচনা করতে হবে। আসেন প্রথমে দেখি মেজর হাফিজ আসলে কে, এবং তার জীবনে তিনি কি কি অর্জন করছেন এবং কি কি করছেন। আসেন সেটা আমরা একটু দেখি। মেজর হাফিজ পাকিস্তান আর্মিতে কমিশন পান। কাকুলে ওনার ট্রেনিং হয়। ওনার ট্রেনার ছিলেন স্বয়ং জিয়াউর রহমান। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেন, পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জিয়াউর রহমানের পিএস ছিলেন। মেজর হাফিজের ভাষ্যমতে জিয়া 1974-এ ওনার বার্ষিক গোপনীয় প্রতিবেদন, যেটাকে ইংরেজিতে বলে এসিআর, সেখানে মেজর হাফিজকে সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার কথা লিখছিলেন জেনারেল জিয়া। এরপরে উনি আর একটা খুব গুরুত্বপূর্ণ সামরিক কুতে যুক্ত ছিলেন। 3রা নভেম্বর খালেদ মোশাররফ যে কু করে,
সেই খালেদ মোশাররফ ছিল 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, সেই ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন এই মেজর হাফিজ। সেই কু মানে খালেদ মোশাররফের সেই কুয়ের পরিকল্পনা এবং কার্যকর করার বিশেষ কেন্দ্রীয় ভূমিকা ছিল এই মেজর হাফিজের। এই কুতে জেনারেল জিয়াকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং বন্দী করা হয় পরিবার সহ। মেজর হাফিজ এই কুয়ের প্রধান সমন্বয়কারী ছিলেন। ব্রিগেড মেজর আসলে কি এটা জানা থাকলে আপনি বুঝবেন মেজর হাফিজের এই কুতে কি ভূমিকা ছিল। আসেন দেখি ব্রিগেড মেজরটা কি। ব্রিগেড মেজর আসলে ব্রিগেড কমান্ডারের ডানার টাইপের স্টাফ অফিসার। তিনি নিজে ইউনিট কমান্ড করেন না সেটা ঠিক, কিন্তু পুরো ব্রিগেডের কাজ চলার পেছনের মূল সমন্বয়কারী হইতেছে ব্রিগেড মেজর। ব্রিগেড কমান্ডার সিদ্ধান্ত নেন আর ব্রিগেড মেজর সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের ব্যবস্থা করে। তার মানে ব্রিগেড কমান্ডার যদি মন্ত্রী হয় তাহলে ব্রিগেড মেজর হইতেছে সচিব, বুঝেছাও? তার মূল দায়িত্বগুলো হইলো অপারেশন প্ল্যানিং, মানে ব্রিগেড কোথায় যাবে, কিভাবে মোতায়েন হবে, যুদ্ধ অপারেশনের পরিকল্পনা তৈরি করা, বিভিন্ন ব্যাটালিয়নের ভূমিকা ঠিক করা, এইটা ব্রিগেড মেজরের কাজ। মানে মাঠে কিভাবে লড়াই হবে সেটা খসড়া ব্রিগেড মেজর বানায়। অর্ডার ইস্যু করা বা কমান্ডার যেটা বলে দিচ্ছে তার সিদ্ধান্তকে লিখিত অফিসিয়াল অর্ডারে রূপ দেওয়া, এটা ব্রিগেড মেজরের কাজ। এই অর্ডার সব ইউনিটে পৌঁছায় ব্রিগেড মেজর। কমান্ডারের কথা ব্রিগেড মেজরের মাধ্যমে ফর্মাল অর্ডার হিসেবে রূপ পায়। এরপরে কোঅর্ডিনেশন, মানে ব্রিগেডের অধীনে থাকা সব ব্যাটালিয়নের সাথে যোগাযোগ রাখা, কে কোথায় আছে কি করতেছে সব আপডেট রাখা, এটা ব্রিগেড মেজরের কাজ। সিচুয়েশন মনিটরিং, যুদ্ধক্ষেত্র বা অপারেশনের অবস্থা ট্র্যাক করা, রিপোর্ট সংগ্রহ করে কমান্ডারকে জানানো, এটা ব্রিগেড মেজরের কাজ। ডিসিপ্লিন এবং রুটিন স্টাফ ওয়ার্ক, ব্রিগেডের আভ্যন্তরীণ শৃঙ্খলা, ডেইলি মিলিটারি কাজ, ডিউটি, রোস্টার, মুভমেন্ট, এই সব কিছুই ব্রিগেড মেজর করে। তাহলে এই 3রা নভেম্বরে খালেদ মোশাররফের কুয়ের বিষয়টা পুরাটা অপারেশনের কাজ, মাঠের কাজ করছে মেজর। এই কুয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1975-এ শহীদদের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে আওয়ামী এবং ভারতপন্থীদের একটা কাউন্টার কু ছিল খালেদ মোশাররফের এই কু। অনেকে অনেক কথা বলার চেষ্টা করে যে খালেদ মোশাররফ ভারতপন্থী না, খালেদ মোশাররফ অ্যান্টি আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হ্যান ত্যান। কিন্তু আমি আজকে এইটা মেজর হাফিজের বই থেকে দেখাই দেবো এই কু ছিল বাকশালকে ফিরে আনার কু। উনি একটা বই লিখছে, সেটার নাম হইতেছে সৈনিক জীবন, গৌরবের 71, রক্তাক্ত 75। হ্যাঁ, এটা কে ছাপিছে জানেন? কে ছাপিছে জানেন? তাহলে সব বরাবর হয়ে যাবে, বুঝে যাবেন আর কি। বুঝি চাও ছাপিছে ফুন্দের আলো, দেখি চাও দেখে দেন এডিটর সাহেব। এই বইটাই সেই কুয়ের বিস্তারিত তিনি লিখেছেন। কেন খালেদ মোশাররফের নভেম্বরের এই কুটা আওয়ামী লীগকে ফিরে আনার কু ছিল। মেজর হাফিজ 1975-এর আগস্টের সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনাকে বলতেছেন অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রেসিডেন্টকে হত্যা করা। 1975-এর বিপ্লবীদেরকে উনি বলতেছেন খুনি। তিনি 15 আগস্টের ঘটনাকে বিপ্লব বলে মনে করেন না বা বাকশালের অবসান বলে মনে করেন না। তিনি মনে করেন 75-এর 15 আগস্টে অসাংবিধানিক ভাবে প্রেসিডেন্টকে খুন করা হয়েছে, কিছু খুনি যে খুন করছে। চিন্তা করেন তাহলে উনার ন্যারেটিভ কি? এটা কার ন্যারেটিভ? এটা তো আওয়ামী লীগের ইন্ডিয়ান ন্যারেটিভ। তার মানে মেজর হাফিজ আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান ন্যারেটিভকে এই বই লেখার সময় জাস্টিফাই করছেন। এটাতে উনি বিশ্বাস করেন, উনি এই মানুষ। খালেদ মোশাররফের এই কুতে রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত অনেক সৈনিক এবং অফিসার খালেদ মোশাররফের সাথে যোগ দিছিল। একটা রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যেটা 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, সেটা 3রা নভেম্বরের কুতে অংশ নিয়েছিল। ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক, এই রক্ষী বাহিনীর এই সমস্ত অফিসাররা এই কুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মেজর এই ক্যাপ্টেন দীপক, সে তো 4 নভেম্বর সাফায়েত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকে পিস্তল ধরে গুলি করতে গেছিল। এই যে এই কুটাকে যে ভারতপন্থী কু বলা হয়, তার পিছনে প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানের রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়ন গুলোর অপারেশনাল উপস্থিতি। তারাই আসলে কাজগুলো করছে, বেশিরভাগ কাজগুলো। ঢাকার মিরপুর এবং সাভারে এরকম রক্ষী বাহিনী থেকে রূপান্তর করা, সেনাবাহিনীতে আত্মীকৃত করা এরকম 5টা ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়েছিল। এটা করছিল মেজর হাফিজ। রক্ষী বাহিনী ছিল আদতে মুজিব বাহিনী, আপনারা জানেন রাইট ট্রেনিং পাওয়া মুজিব বাহিনী রক্ষী বাহিনী হয়। খালেদ মোশাররফ নিজে অ্যান্টি ইন্ডিয়ান হইতে পারে, তাতে কি যায় হয়েছে? সেই জন্যই হয়তো তারা মেরে ফেলা হয়েছিল। জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তত 4 জন ছিল রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত। তার মানে বুঝছেন রকি ভাবে কাজ করে। খালেদ মোশাররফকে যেই শেরে বাংলা নগরে সেনাবাহিনীর যে মিল বেড়াকে খুন করা হয়, গুলি করা হয়, সেটা ছিল রক্ষী বাহিনীর প্রধান কার্যালয়। ওইটা যখন রক্ষী বাহিনী যখন আর্মিতে আত্মীকৃত হয়ে যায় তখন এটা আর্মি স্টেশন হয়ে যায়, কিন্তু ওইখানেই রক্ষী বাহিনীর প্রধান সাবেক প্রধান কার্যালয় খালেদ মোশাররফকে খুন করা হয়। তাহলে কে খুন করছে? রাস্তা সাফা করলো ইন্ডিয়া, কাটা দিয়ে কাটা তুললো। মেজর হাফিজ ভারতীয় অপারেটিভদের সাথে একসাথে মিলিটারি কু করছেন। উনি নিজে স্বীকার করছেন এই কুয়ের প্রধান মানুষ তিনি ছিলেন। তো ইন্ডিয়ান অপারেটিভদের সাথে কু করলেন কি জন্য? ইন্ডিয়ান অপারেটিভদের সাথে মেজর হাফিজের সম্পর্ক এটাই শেষ না, প্রথমবার না, শেষও না, আমরা একে একে দেখব। তার মানে 3রা নভেম্বরের কুতে, খালেদ মোশাররফের কুতে অপারেশনাল দায়িত্ব ছিল, মেজরিটি দায়িত্ব ছিল ইন্ডিয়ান অপারেটিভদের,
রক্ষী বাহিনী থেকে আসা সেনাবাহিনীতে আত্মীকৃত অফিসারদের এবং সৈনিকদের। ওনার এই বইতে প্রচুর কন্ট্রাডিকশন, উনি নিজেকে বাঁচায় লেখার চেষ্টা করছেন কিন্তু কন্ট্রাডিকশন গুলো লুকাইতে পারেনি। আমি এরকম একটা কন্ট্রাডিকশন ধরে দিতেছি, আসেন এখনই বলতেছি। মেজর হাফিজ বলতেছেন যে ৩রা নভেম্বরের কু হয়েছিল সামরিক বাহিনীতে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য। দেখেন এটাই কিন্তু ওদের ন্যারেটিভ, খালিদ মোশাররফের ন্যারেটিভ এইটাই। সামরিক বাহিনীতে যদি চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য কু হয়ে থাকে তাহলে জেনারেল জিয়াকে কেন গ্রেফতার করা হইলো? কিন্তু সেনা প্রধান আপনি নিজে চেইন অফ কমান্ড ব্রেক করে সেই কমান্ড প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা কি সোনার পাথর বাটি? এটা হইলো? আচ্ছা, তারপরে কু ব্যর্থ হইলে মেজর হাফিজ কে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রাখা হয় কোথায় জানেন? মানে হাসিনার বাড়িতে, গণভবনে রাখা হয়। হাসিনা ছিল ওইখানে রাখা হয় বেশ কয়েক সপ্তাহ। তার কোর্ট মার্শাল হবে, সে জানে কোর্ট মার্শাল হবে এবং তার কোর্ট মার্শালের প্রস্তুতি নেওয়া হইতেছে। উনি এই কোর্ট মার্শাল ফাঁকি দিয়া ওখান থেকে পালান, গণভবন থেকে। তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে পালায় যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়নের উপরে চাইপা বসে, ওইখানে অধিনায়ক হয়ে যান। উনি কোর্ট মার্শাল থেকে পালায় যে একটা সামরিক বাহিনীর রেগুলার ফোর্সের অধিনায়ক হয়ে যায়। ওনার কোর্ট মার্শাল উনি গ্রেপ্তার আছেন, ওখান থেকে পালায় যায় উনি বাহিনীর একটা ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে চাইপা বসতে পারেন। আর ওইখান থেকে সৈনিকদেরকে দিয়ে দাবি তোলানো হয় মেজর হাফিজকে এই ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে পোস্টিং দিতে হবে। মামার বাড়ির হাতদার। এখানে চেইন অফ কমান্ড ব্রেক হয় না। এই ব্রাহ্মণবাড়িয়াতে জেনারেল মঞ্জুর আসে মেজর হাফিজকে বোঝানোর জন্য, জেনারেল এরশাদ আসে ওনাকে বোঝার জন্য, শেষে জিয়াউর রহমান নিজে আসে, তখন সে প্রধান সামরিক আইন প্রশাসক, নিজে আসে, রাতে থাকে এখানে ব্রাহ্মণবাড়িয়াতে। আর উনি সৈনিকদেরকে দিয়ে বলান যে ওনাকে অধিনায়ক বানাইতে হবে, এটা মামার বাড়ির আবদার। এটা চেইন অফ কমান্ড ব্রেক করে না, আপনাদের কু করবেন, তারপরে কুয়ে কোর্ট মার্শাল থেকে পালায় আসবেন, আপনি একটা ব্যাটালিয়নে যে আশ্রয় নেবেন, তার লিডার হবেন, আপনি তো ওয়ারলর্ডের মতো কাজ করছেন। যাই হোক, ফাইনালি ওনাকে জিয়াউর রহমান যেহেতু স্নেহ করতেন, ওনার পিএ ছিলেন, তাই ওনাকে বাহিনী থেকে অবসরে পাঠাতেন। এরপরে উনি কি করেন? ব্যবসা বাণিজ্য করেন। জিয়াউর রহমান নিজেই ওনাকে ব্যবসা দেন, এটা উনি নিজেই লিখছেন, এটা ওনার বই বলা আছে। তারপরে উনি কি করেন? তারপরে উনি জাতীয় পার্টিতে জয়েন করেন। উনার এই বইয়ে কোথাও লেখা নাই উনি জাতীয় পার্টিতে জয়েন করছিলেন। পার্টিতে জয়েন করে এমপি হয়েছিলেন, ঘুণাক্ষরে উনি লেখেননি। কেন লুকাইছেন? কেন বলেননি উনি জাতীয় পার্টিতে জয়েন করছেন? আমরা সবাই জানি জাতীয় পার্টি কি, এরশাদ কি। আমরা জানি যে বাংলাদেশে যে কয়েকটা রাজনৈতিক দল ভারতীয় স্বার্থ দেখে, তার মধ্যে 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর জাতীয় পার্টি। মেজর হাফিজের সাথে ভারতের সম্পর্কটা বুঝতে পারছেন? এখানেই শেষ না, আরো আছে। এইবার আসেন 111 কেন হইলো, কে করলো? আমরা সবাই জানি 111 এর কারিগর ছিল ইন্ডিয়া। সন্ধ্যের আলো আর দিল্লি স্টার ভারতকে দিয়া আমেরিকার সাহায্য নিয়ে 111 ঘটাইলো। 111 এর ঘোষিত লক্ষ্য ছিল -2, মানে বিএনপি আওয়ামী লীগ দুইটাকেই বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু গোপন লক্ষ্য ছিল আসলে বিএনপিকে ধ্বংস করে দেওয়া। এই বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ফুট সোলজার ছিলেন এই মেজর হাফিজ। বানায় বলতেছি না, প্রমাণ আছে। সংস্কারপন্থী বিএনপি বলে মেজর হাফিজ বিএনপিকে ভেঙে আরেকটা দল করেন সাইফুর রহমানকে নিয়ে, এবং ওই দলের জেনারেল সেক্রেটারি হন মেজর হাফিজ আর চেয়ারপারসন হন সাইফুর রহমান। খন্দকার দেলোয়ার হোসেনকে বহিষ্কার করে হুমকি দিয়ে বিএনপির দখল নেওয়ার চেষ্টা করেন সাইফুর রহমান এবং মেজর হাফিজ, এমনকি মৃত্যুর হুমকি দেওয়া হয়। এই দলে ছিল জেনারেল মাহবুব, মির্জা ফখরুলের বনজামাই। মধ্যরাতের ওই বিএনপির কমিটিকে তৃণমূলের নেতাকর্মীরা মাইনা নেয় না। এই জন্যই জিয়ার মাজরে মির্জা ফখরুলের বনজামাই জেনারেল মাহবুবকে জুতা পেটা করে বিএনপির কর্মীরা জামা কাপড় ছিঁড়ে ফেলে। অবাক কাণ্ড। নির্বাচন কমিশন এই সাইফুর রহমান মেজর হাফিজের বিএনপিকে বিএনপি হিসেবে স্বীকৃতি দেয়, চিঠি দেয় আলাপ করার জন্য। সাইফুর রহমান মেজর হাফিজের বিএনপিকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময় লুৎফুজ্জামান বাবুরকে 17 বছরের জেল দেওয়া হয়। সেই সময় খন্দকার দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার পক্ষে দৃঢ়ভাবে না দাঁড়ালে বিএনপি ধ্বংস হয়ে যায়। খন্দকার দেলোয়ার হোসেন বলছিলেন, চেয়ারপারসনের দেওয়া দায়িত্ব জীবন দিয়ে হলেও পালন করব। মারাত্মক অসুস্থ তিনি, বারডেম হাসপাতালে উনি ভর্তি। ওইখান থেকে ভগ্ন শরীর নিয়ে দৃঢ়ভাবে বিএনপিকে রক্ষা করছিলেন খন্দকার দেলোয়ার হোসেন, ওনাকে স্যালুট। আর একই সাথে একই দিনে সাইফুর রহমান বলছেন, একজন লোকের জন্য দল একটা থাকতে পারে না। আওয়ামী লীগ উল্লাস শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলে, আওয়ামী লীগে মধ্যরাতের কু হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে বিএনপির ধ্বংস হওয়া শেষ, ওনারা কনফার্ম হয়ে গেছেন। মেজর হাফিজ খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একদিকে বিএনপি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ওই পত্রিকাতে দেখেন মইনু আহমেদ বোস্টনে যায় সজীব ওয়াদের জয় সারে আজাদের সাথে মিটিং করতেছে। একই সময় পত্রিকার নিউজ দেখেছেন, একই সাথে কতগুলো ঘটনা, কিভাবে বিএনপিকে ধ্বংস করে আওয়ামী লীগকে নিয়ে আসার সমস্ত প্ল্যান পাক্কা। এই মেজর হাফিজকে স্পিকার বানানো হলো।
এমন একটা পদে যেটা আদতে রাষ্ট্রপতির পদের পরে। রাষ্ট্রপতির পদ শূন্য হইলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, এটা সাংবিধানিক নিয়ম। স্পিকার পদটা শুধু প্রটোকল না, এটা একটা সাংবিধানিক ব্যাকআপ পজিশন। তাই এই নিয়োগটা কেবল সম্মান সূচক না, বরং ভবিষ্যৎ ক্ষমতা সম্ভাব্য পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে। আর উনাকে কেন, এবার বোঝা গেছে উনাকে কেন। আগে যা যা আলাপ করলাম সেই জন্যই উনি কারণ উনি বিএনপির কি কেউ না, উনি বিএনপির কেউ না, উনি খালেদ মোশাররফের একজন অ্যাসোসিয়েট। উনি ৩রা নভেম্বরের কুয়ের একজন কুশীলব, উনি বিএনপি ভাঙার একজন কুশীলব, উনি একজন আপাদ মস্তক মুজিব প্রেমী। উনাকে কোন ভবিষ্যৎ কাজের জন্য ব্যাকআপ রাখা হলো? খেয়াল করলে দেখবেন জোকার হামিদ থেকে শুরু করে মুজিব বাহিনী থেকে আসা লোকদের প্রেসিডেন্ট বানানো হয়। বিএনপি রেজিম পারলে ফজা পাগলাকে প্রেসিডেন্ট বানাইতো, যেহেতু পারে নাই বিকল্প মেজর হাফিজ। মুক্তিযোদ্ধা করে চিল্লাইতেছে। এবার বুঝিছেন তো আসল সিস্টেম কোথায় মিলে। এবার একটা রাষ্ট্রকে বুঝতে হইলে তার ভাষণ না, তার নিয়োগ দেখতে হয়, কারা কোথায় বসছে, এটাই বলে দেয় রাষ্ট্র কার হাতে। মেজর হাফিজকে স্পিকার বানানো কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত না, এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। বাংলাদেশে ভারতীয় স্বার্থের প্রশ্নে যারা আগে কাজ করছে বা সেই পরিসরের সাথে যুক্ত ছিল, তাদেরকে এখন স্ট্র্যাটেজিক পজিশনে, কৌশলগত পজিশনে বসানো হইতেছে। এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ না, প্যাটার্ন গুরুত্বপূর্ণ। এই প্যাটার্ন যদি ধারাবাহিক হয় তাহলে বুঝতে হবে রাষ্ট্র কোন দিকে যাইতেছে এবং ভবিষ্যতে কি ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাই। কারণ শেষ পর্যন্ত কে কোথায় বসতেছে এই একটা প্রশ্নের ভেতরে লুকায় থাকে রাষ্ট্রের আসল চরিত্র কি। বাংলাদেশের পরে দেখবেন খুবই কৌশলে একের পর এক ভারতীয় স্বার্থের পুনর্দখল। তারেক রহমানের অবর্তমানে অস্থায়ী প্রধানমন্ত্রী শিলং সালাউদ্দিন হবে, মির্জা ফখরুল না। কিন্তু সিগন্যাল ধরতে পারতেছেন হাসিনাকে ফিরানোর দরকার আছে ইন্ডিয়ার। আজকে মেজর হাফিজের বরাতে যে ইঙ্গিত দিলাম সেই ইঙ্গিতের সাথে মিলাই দেখবেন কে কিভাবে এই রেজিমে ক্ষমতাবান হইতেছে। সামনে আর এক লড়াই ছাড়া বাংলাদেশ আবার আগের সেই দাসত্ব বরণ করবে। আমরা তরুণ বয়সে সলিল চৌধুরীর একটা গান শুনতাম, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, পথ চলা থামায়েন না ভাই বোনেরা, রাত এখনো পোহায়নি, অমানিসা কাটেনি, অমানিসা আরো গভীর ভাবে জেঁকে বসতেছে। এই লড়াইয়ে বিজয়ের জন্য লাগবে ইস্পাত দৃঢ় ঐক্য। সবাই সেই লড়াইয়ের কাফেলায় দাঁড়ান, বাংলাদেশকে আবার আজাদির মোহনায় নিয়ে যেতে হবে। ইনকিলাব। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এর আগেও আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি, আবার আরেকবার জানিয়ে রাখছি সবাইকে ঈদ মোবারক। গত পরশুদিন জামাত ইসলামের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত একসাথে হয়ে মিরপুর এলাকায় ফুড প্যাকেট বিতরণ করেছে। এইটাকে কেন্দ্র করে জামাত ইসলাম বিরোধী যারা, বিশেষ করে বাম, প্রগতিশীল এবং বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে। সিম্পল একটা বিষয়, এটা নিয়ে এরকম সমালোচনার কারণ কি? প্রশ্ন আসা স্বাভাবিক না? আমি এই প্রশ্নের জবাব দিব, তার আগে আপনাদের একটা গল্পের মাধ্যমে চলুন বোঝার চেষ্টা করি। গল্পটা হচ্ছে এরকম, আমাদের এলাকায় একজন মুরব্বী, উনি সারা জীবন তাস পাশা জুয়া এগুলো খেলতো। বাড়িতে তার 7-8টা ছেলে মেয়ে, এগুলোর কখনো কোনো খোঁজ খবর নিত না। উনি সকালবেলা ঘুম থেকে উঠে জুয়া খেলতে বের হয়ে যেতেন, তাস খেলতে বের হয়ে যেতেন। খেলে খেলে সারাদিন পর সন্ধ্যার আগ মুহূর্তে যখন বাড়িতে ঢুকতেন, তখন তার মনের ভিতরে একটা চিন্তা উদয় হতো যে এই যে সারাদিন এত অপকর্ম করলাম, বাড়িতে তো 7-8টা ছেলে মেয়ে নিয়ে আমার স্ত্রী, সে তো কি করছে, তাহলে এখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর পক্ষ থেকে হয়তো একটু রাগারাগি হতে পারে। এই চিন্তা করে উনি ওই বাড়ির ভিতরে যখন ঢুকতেন, ঢুকার শুরুতেই তিনি মহা হই হাঙ্গামা শুরু করতেন। স্ত্রীকে গালিগালাজ, ছেলে মেয়েকে যেটা কাছে পেতেন আগে এক থাপ্পড় দিতেন, এই এইটা এখানে কেন, ওইটা ওখানে কেন, এই মানে ইত্যাদি ইত্যাদি, যেরকম সরগোল শুরু করে দিত। উনার ওই হাম্পাই ডাম্পাই দেখে উনি ওটা ভুলে যেতেন। আমাদের বর্তমান এই বিএনপি পন্থী যে সমস্ত অ্যাক্টিভিস্ট, যে সমস্ত মিডিয়া আছে, এদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। জামাত ইসলামের এই সিম্পল বিষয়টাকে নিয়ে তারা এত হই হাঙ্গামা করেছে এবং জামাতকে একটা ফ্রেমিং করার চেষ্টা করছে মুনাফেক। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, নতুন একটা ফ্রেমিং এটা। যদিও মুনাফিকই কাকে বলে তারা নিজেরা মুনাফেক বানানো করতে জানে না, মুনাফেক শব্দের অর্থ কি তাও জানে না, কিন্তু তারা জামাতকে মুনাফেক ফ্রেমিং এ আবদ্ধ করার একটা চেষ্টা তারা করে যাচ্ছে। আমরা জানি মুনাফেক যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, এদেরকে মুনাফেকের আলামত 3টা, এদেরকে মুনাফেক বলে। তো এই বিষয়গুলো আমরা তো
বরং উল্টা যারা এই কথাগুলো বলছে তাদের ভিতরে আমরা দেখছি। কিন্তু তারা জামাতকে কেন এইভাবে বেশিং করার চেষ্টা করছে, এইটা বুঝতে হলে আগে তাদের মুখে যে চুনকালি পড়েছে, তারা যেটা বলছে যে তারা চীনের ফুড প্যাককে হাইজ্যাক করে জামাতের নামে চালিয়েছে। অথচ আপনারা দেখেছেন যখন যারা এটা পেয়েছে তারা যখন এটি মাথায় করে নিয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা প্যাকেটের উপরে কিন্তু সরাসরি একেবারে চীনের কোথায় লেখা আছে, চীনা ভাষায় লেখা আছে। এবং এর পরেও জামাত আমির যখন চীনা রাষ্ট্রদূতকে সাথে করে তার সামনে যখন বক্তব্য দিলেন, তার বক্তব্যটা একটু শুনুন। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। কি শুনলেন? তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এটা সম্পূর্ণ চীনের অর্থায়নে, জামাতের এখানে কোনো হাত নাই, কোনো 1 টাকাও জামাত এখানে ডোনেশন দেয় নাই। এবং এর পরেও তারা কেন জামাতকে এই বিষয়ে সমালোচনা শুরু করলো? তাদের একটা দাবি যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ, সেখানে তারা লিখেছে যে জামাত এবং চীনের যৌথ উদ্যোগে বা চীন এবং জামাতের যৌথ উদ্যোগে ফুড প্যাক বিতরণ। এতে কিন্তু পরবর্তীতে চীনের যে রাষ্ট্রদূত, এরা কিন্তু প্রচন্ড সন্তোষ প্রকাশ করেছে। কেন সন্তোষ প্রকাশ করেছে? তারা জামাত ইসলামকে ধন্যবাদ জানিয়েছে যে এইটা জামাত ইসলামের মাধ্যমে দেওয়ার কারণে যে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে বন্টিত হয়েছে, যার পাওয়ার কথা তার কাছেই পৌঁছে গেছে, এর জন্য তারা স্পেশালি জামাত ইসলামকে ধন্যবাদ দিয়েছে। এখন এই লোকগুলো কেন জামাত ইসলামের পিছনে লাগলো? বিশেষ করে এটা সামনে এনেছে জুলকারনাইন শাহের। যদিও আপনারা দেখেছেন এই যে লন্ডনে এক ইফতার মাহফিলে গিয়ে খলিলুর রহমানের সাথে তিনি তর্ক বিতর্ক শুরু করলে তার বিএনপি তিনি যে দলকে সার্ভ করেন তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। দেখুন ভিডিওটা একটু। ভালো লাগে যে আপনারা আসলে আমার অনেক সহযোগিতা করুন, অনেক দোয়া করুন এবং আমি সবসময় আশা করব পরামর্শ দিবা। এই পদ পদবি আজকে আছে কালকে নাই, পদ পদবি আমরা করে না, আমরা করে আমরা রাজনৈতিক যে আদর্শ আমরা করে যে আমরা মধ্যে যে বন্ধন আছে আমার আপনার পরিচয় কিন্তু আজকে মন্ত্রী হয় না। এই যে জামাতকে ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য ত্রুটি বিচ্যুতি পেলেই তারা একেবারে জামাতের উপরে হামলে পড়ছে। কেন? ওই মুরব্বীর মতো সারাদিন আকাম কুকাম যা খুশি তাই করছে, সন্ধ্যার পরে ঘরে ফেরার আগে তার তো পিঠ বাঁচাতে হবে। এই পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজ করছে। এখন এই পিঠ বাঁচানোটা কি? পিঠ বাঁচানোর নাম্বার 1 হচ্ছে সড়কে চাঁদাবাজি। টিকেটের মূল্য 600 থেকে 700 টাকা বেশি। অপরদিকে যিনি সড়ক মন্ত্রী রবিউল ইসলাম রবি, তিনি যে চাঁদাবাজির একটি নতুন সংজ্ঞা উপস্থাপন করেছিলেন, সমঝোতা, আপনার ঢাকা টু কুষ্টিয়া, এখানে নর্মাল সিটের ভাড়া হচ্ছে 450 টাকা। কিন্তু ঈদে যখন ঘর ফেরা মানুষ ঘরে ফিরতে শুরু করেছে, তখন এক একটা টিকিটের মূল্য হয়েছে মিনিমাম 600 টাকা, এর উপরেও বেশি। অথচ তারা ঘোষণা দিলেন যে কোনো টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে না। এরপরে গত বছরে ট্রেনের খুব চমৎকার একটা সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, তখন ফাউজুল করিম ছিল এই বিভাগের উপদেষ্টা। তিনি চমৎকার ভাবে এটার একটা ম্যানেজমেন্ট করেছিলেন, কোনো ভিড় বা ওই জাতীয় কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। কিন্তু এবার ট্রেন যাত্রায় কেমন বিড়ম্বনার শিকার হয়েছেন এবং মানুষ কত কষ্ট করে ট্রেনের ছাদে জানালায় নিজের টিকিট কেটেছেন বেশি টাকা দিয়ে, অনলাইনে যে দেখেন তার সিট নাই, ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে, তিনি উঠতে পারছেন না, মানুষ উঠতে পারছেন না, টিকিট হাতে করে দাঁড়িয়ে আছে, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। দেখুন এই যে মেয়েটার আক্ষেপ শুনুন, তার আহাজারিটা শুনুন একটু। বাজে অবস্থা, টিকিট কেটেও কেউ উঠতে পারে না। বাংলাদেশের রেলমন্ত্রী কি করে? আমি এটা বলতে চাই। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কাটছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। এটা কোন ধরনের ব্যবস্থা? আপনারা কোন রকম কোনো সুবিধা রাখেন নাই মহিলাদের জন্য? কমলাপুরে এসে ট্রেনে উঠতে পারে না, যখন দেখতেছে এত যাত্রী উঠতে পারতেছে না, ট্রেন 5 মিনিট লেট করা উচিত ছিল, সেটাও করে নাই। তাহলে আমরা কি করব? এত কষ্ট করে অনলাইনে
টিকিট কাটা হয়, কিন্তু আমরা সেই ট্রেনে উঠতে পারি না। এর কি ব্যবস্থা করবে? কোনো ব্যবস্থাই করে না রেলমন্ত্রী, কোনো ব্যবস্থাই করে না রেল যোগাযোগ ব্যবস্থা। আপনি কি কখন আসছিলেন? দেরি করে আসছেন না? না না না, আমি জাস্ট 8টায় ঢুকছি এখানে, কিন্তু আমি কোনোভাবে উঠতে পারি নাই। তো এই যে অবস্থা, এরপরে ট্রেন দুর্ঘটনা তো আছেই, বেশ কয়েক জায়গায় সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার বিষয়টা আপনারা জেনেছেন, বা একটা দুইটা ছেলেকে একেবারে মানে গলিয়ে ফেলেছে, মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো ঢাকতে হবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে, প্রত্যেকটা জায়গায় সেখানে অনিয়ম ধরা পড়েছে, সেখানে টাকা নিয়ে দেয়া হয়েছে, সেগুলো ধরা পড়েছে। যাদের কাছ থেকে যাদেরকে বিতরণ করা হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে 2000 করে টাকা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে। নতুন সরকার কার্ড দিতেছে, ফ্যামিলি কার্ড। আমরা কি কো 2000 টাকা আছে, 2000 টাকা দিলে নাম দিব, না নাম দিব না। যদি একজন মানুষ যদি কোনো কিছু কইতে যায় ওর বিরুদ্ধে, তো এর গোষ্ঠী তুই আর নাম দিব না। মানুষের জিম্মি করে তারা টাকা পয়সা নেয়। আর অপরদিকে জামাত ইসলাম যখন এটি বিতরণ করতে গেছে, তখন তো সেখানে একেবারে পুরা সুশৃঙ্খল। ঢাকা 4 আসনের যিনি এমপি জয়নুল আবেদিন, তার কাছে 10 লক্ষ টাকা গিয়েছিল। তিনি 9,99,000 টাকা বিতরণ করার পরে 1000 টাকা তার কাছে বেঁচে গেছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এই যে 10 লক্ষ টাকা বিতরণ আসলো আপনার কাছে, এই এতজনকে দিচ্ছেন, হিসাব করে তো 9,99,000 টাকা হয়, আর 1000 টাকা কি হলো? আপনি দিয়েছেন 333 জন, অর্থাৎ 9,99,000 টাকা। 1000 টাকা কোথায় গেল? 1000 টাকা আমাদের হাতে আছে, এটার সাথে আরো 2000 টাকা যোগ করে 3000 টাকাই অন্য একজনকে দেওয়া হচ্ছে। তিনি তখন বললেন আর 1000 টাকা, এই যে পকেট থেকে বের করে দেখালেন যে এই যে আর 1000 টাকা, এর সাথে আমি আমার নিজের থেকে আর 2000 টাকা যোগ করে আমি আরেকজনকে দিব। এই যে জবাব, এইগুলোর কোনো প্রশংসা করা তো দূরের কথা, তারা তাদের অপকর্মগুলো ঢাকার জন্য, তারা যে অনিয়ম দুর্নীতি করেছে, এই যে সমস্ত অব্যবস্থাপনা, সমস্ত জায়গায় যে তাদের এই অনিয়ম উচ্ছৃঙ্খলতা, এইগুলো ঢাকার জন্য, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এবার তারা জামাতের ওই ছোট 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 কোথায় কি লিখলো কি না লিখলো ওইগুলো নিয়ে তারা বাজার গরম করা শুরু করে দিল। আর তাদের হাতে যেহেতু মিডিয়া আছে, জামাত ইসলামকে বারবার বলেছি আমরা যে ভাই জামাত ইসলাম তোমরা পোং মারা খাবা এই মিডিয়ার কারণে, কারণ এদেশের কোনো মিডিয়া চাইবে না কখনোই তোমরা ভালো কাজ করো। তোমরা যত ভালো কাজ করবা তত ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো কেউ তার ব্যবসা বন্ধ হতে দিতে চায়? সুতরাং সুযোগ পেলে এইরকম মানে যত ভালো কাজই তোমরা করো ভাই, তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ভুল এরা একসাথে সবাই মিলে হামলে পড়বে তোমাদের উপরে। যত ভালো কাজই করো, সমস্ত ভালো কাজ একেবারে মাঠে মারা যাবে। কারণ এই রাষ্ট্র, এই এস্টাবলিশমেন্ট, এই মিডিয়া, এদেশের রাজনীতিবিদরা, এরা ভালো, এদের কোনো দরকার নাই। তো ভালো হলেই এদের লস, এদের ব্যবসায় ভরাডুবি ঘটবে। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে। কি করবেন ভালো করে চিন্তা ভাবনা করুন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়?